উপযুক্ত নেতা ও সক্ষমতা নেই বলে ভোট বর্জন করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখার নির্দেশ। আমাদের কথা হচ্ছে ইলেকশনটা প্রভাব মুক্ত যেন হয়, মানুষ যেন স্বাধীনভাবে ভোটটা দিতে পারে, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। কয়েক জেলায় বৃষ্টির দেখা মিললেও তেমন কমেনি গরম। বজ্রপাতে অন্তত ৫ জনের মৃত্যু। সন্ধ্যা নাগাদ রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দেশ জুড়ে হিট অ্যালার্ট চললেও ভিন্ন চিত্র পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। দিনে গরম থাকলেও রাতে ঘুমাতে হয় কম্বল গায়ে দিয়ে। বিতর্কিত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় ৩ মামলা। ৭ দিনের রিমান্ড চেয়েছে গোয়েন্দা পুলিশ। ডাকা হবে তার স্ত্রীকেও। অর্থ আত্মসাতের মামলায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২ জুন। গ্রামীণ ব্যাংকের মালিক নই, কর্মচারী বললেন নোবেল জয়ী। আজকে যে অভিযোগ এনেছে সেগুলো একই নিয়মের, একই কাহিনীর অন্তর্ভুক্ত। কাজে আপনাদের বিবেচনার উপর আমি ছেড়ে দিলাম। টিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশের মরদেহ দেশে। সবার বাড়ি গোপালগঞ্জে। সমুদ্রপথে যাচ্ছিলেন ইউরোপ। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের অভিযান। ক্যালিফোর্নিয়ায় শিক্ষার্থীদের উপর মুখোশধারী দুর্বৃত্তদের হামলা। দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মনিরুল ইসলাম। এতক্ষণ আমাদের শিরোনামগুলো দেখছিলেন, তো চলুন শুরু করা যাক বিস্তারিত খবর। জনগণের ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে নির্বাচন করেছে আওয়ামী লীগ। অতি বাম অতি ডান মিলে সরকার উৎখাতের চেষ্টা করলেও জনগণের সাড়া পাচ্ছে না, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সাম্প্রতিক থাইল্যান্ড সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, যারা সরকার উৎখাতে ষড়যন্ত্র করছে তারা দেশের উন্নয়ন চায় না। প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, তিনি না থাকলে দেশ পরিচালনা করবে কে? জনগণের শক্তির উপরে আমি সবসময় বিশ্বাস করেছি এবং আমি এটাও বিশ্বাস করেছি যে জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণই থাকবো ক্ষমতায়, কারণ আমরা জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি। আমার একটা প্রশ্ন আমি এটা করতে চাই। অতি বাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে। পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বন্যার শঙ্কা রয়েছে, তবে দুর্যোগ মোকাবেলার সব প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার। উপজেলা নির্বাচন নিয়েও আসে নানা প্রশ্ন। এ সময় প্রধানমন্ত্রী জানান, যাদের রাজনৈতিক সক্ষমতা নেই তারাই নির্বাচন বর্জন করে। জানান, স্থানীয় ও উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের কথা হচ্ছে ইলেকশনটা প্রভাব মুক্ত যেন হয়, প্রভাব মুক্ত যেন হয়, মানুষ যেন স্বাধীনভাবে ভোটটা দিতে পারে, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আবার আমাদের আওয়ামী লীগ যেহেতু আমরা করি, আমাদের অনেকে তো পরিবারের অনেকে তো দীর্ঘদিন ধরে এক একটা জায়গায় তারা আগেই নির্বাচন করে, মানে যিনি এমপি হয়েছেন তার বহু আগে থেকে নির্বাচন করে, কেউ ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান বা ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান, কেউ উপজেলা চেয়ারম্যান, সেরকম তাদের তো ট্র্যাডিশনালি আছে। আর তাদেরকে আমরা মানা করি কি করে? তবে হ্যাঁ, এটা ঠিক যে হয়তো এক জায়গায় বউকে দিল, আর এক জায়গায় ছেলেকে দিল, আর এক জায়গায় এগুলি আসলে ঠিক না। কর্মীদেরও মূল্যায়ন করা উচিত। জনগণ যাকে চাইবে তারাই দেশ পরিচালনা করবে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। বলেন, জনগণ ভোট দিয়েছে বলে আওয়ামী লীগ টানা দেশ পরিচালনা করছে। সরকারের ধারাবাহিকতা আছে বলে দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে। পার্লামেন্ট ইলেকশন করতে হলে আপনাকে তো পাবলিকের কাছে দেখাতে হবে যে আপনার পরবর্তী নেতৃত্বে কে আসবে, বা প্রধানমন্ত্রী কে হবে, বা নেতা কে হবে। একটা নেতা তো দেখাতে হবে। আপনার কাছে যদি উপযুক্ত নেতা না থাকে তখন তো আপনাকে একটা ছুতা খুঁজতে হয়। হ্যাঁ, ইলেকশন করলাম না, বিরাট ব্যাপার দেখালাম। বাস্তবতা তো সেইটাই, আমাদের দেশে তো ওইটাই হচ্ছে এখন।
এখন একটা সাজাপ্রাপ্ত আসামিকে যদি পাবলিকের কাছে দেখান, পাবলিক তো ওটা নেবে না। থাইল্যান্ড সফর সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশটির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে সহযোগিতা চাওয়া হয়েছে। শেখ হাসিনা বলেন, থাইল্যান্ডের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন নতুন উচ্চতায়। দেশটির অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। অবশেষে দেখা মিলল কাঙ্ক্ষিত বৃষ্টির। চট্টগ্রাম বিভাগের কয়েক জেলায় সকাল থেকেই আকাশ মেঘলা। এক পশলা বৃষ্টিতে ভিজেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। সকাল থেকে বজ্রসহ থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টির দেখা মেলে। এতে ভিজেছে টানা গরমে শুষ্ক হয়ে থাকা পাহাড়ের লাল মাটি ও সবুজ প্রকৃতি। গরমের ঝাঁঝালো রোদের তাপ থেকে কিছুটা স্বস্তি দিয়েছে। তবে বৃষ্টি শুরুর আগে যেভাবে আকাশে গর্জেছে সেই অনুযায়ী বৃষ্টির দেখা মেলেনি। এর আগে সকাল 8টার দিকে মেঘে কালো হয়ে আসে আকাশ। হালকা বাতাস বইতে শুরু করে। বজ্রসহ গুড়ি গুড়ি বৃষ্টি ঝরতে থাকে। এ অবস্থায় বেশিক্ষণ স্থায়ী হয়নি অবশ্য। তারপরে যেন কিছুটা প্রশান্তি এনে দিয়েছে পাহাড়ি জনপদে। ফেনীতে সকাল 8:30 নাগাদ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়, তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি। জেলার বেশিরভাগ উপজেলায় বৃষ্টির খবর পাওয়া গেছে। আকাশে মেঘসহ বৃষ্টি দেখে মানুষের মাঝে স্বস্তি ছড়ালেও সেই খুশি স্থায়ী হয়নি। ঘণ্টাখানেক পর আবারও গরম অনুভূত হয়। রোদে চৌচির হওয়া মাটি মুহূর্তেই শুষে নেয় বৃষ্টির পানি। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, জেলায় 2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কক্সবাজারে সকাল 9:30 থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়, যা আধা ঘন্টা পর্যন্ত স্থায়ী ছিল। এর আগে মধ্যরাতেও বৃষ্টি হয়। প্রচণ্ড তাপপ্রবাহের পর এমন বৃষ্টিতে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি আসে। এদিকে বৃষ্টির আগে বজ্রাঘাতে কক্সবাজারের পেকুয়ায় 2 লবণ শ্রমিক ও রাঙামাটিতে প্রাণ গেছে 2 জনের। এছাড়া খাগড়াছড়ির মাটিরাঙ্গায় 1 জন মারা গেছেন। 2 জায়গায় বৃষ্টি ছাড়া তাপপ্রবাহে পুড়ছে দেশের একাংশ। বৃষ্টির দেখা নেই টানা 20 দিন তপ্ত উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে। রাজশাহী, খুলনা এবং ঢাকা বিভাগে অনুভূত হচ্ছে তীব্র দাবদাহ। কম বেশি 40 ডিগ্রি তাপমাত্রা বিভাগের জেলাগুলোয়। চুয়াডাঙ্গায় আজও অতি তীব্র তাপমাত্রা বইছে। গতকাল দেশের সর্বোচ্চ 42.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল যশোর ও চুয়াডাঙ্গায়। গ্রীষ্মের উত্তাপ আর ভ্যাপসা গরমে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে। খুব দরকার ছাড়া বাইরে বের হচ্ছেন না তেমন একটা কেউ। এদিকে সন্ধ্যা নাগাদ ঢাকা এবং ময়মনসিংহ বিভাগে দমকা হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়া অফিসের এক ব্রিফিংয়ে জানানো হয়, এতে তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে আসবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার রাত থেকে সকাল পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া 28 মিলিমিটার। দেশের পূর্বাঞ্চল হয়ে আগামী 4 থেকে 5 মে নাগাদ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বা পশ্চিমাঞ্চলেও বৃষ্টিপাত শুরু হবে, যা চলমান থাকবে 11 মে পর্যন্ত। এ সময় তাপমাত্রা কমলেও এরপর থেকে আবারও দেখা দিতে পারে দাবদাহ পরিস্থিতি। আমরা আশা করছি এই আজ দুপুরের পর থেকে অর্থাৎ সন্ধ্যার দিক থেকে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে এবং ময়মনসিংহ বিভাগেরও কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং তাপমাত্রা ক্রমান্বয়ে কমে যাওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে আমাদের যে চলমান যে তাপদাহ, সে তাপদাহ আস্তে আস্তে প্রশমিত হয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যে। তীব্র গরমের কারণে হাইকোর্ট সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিলেও কুমিল্লা ও লক্ষ্মীপুরে বিভিন্ন বিদ্যালয়ে পাঠদান চলছে। শিক্ষকরা বলছেন, মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা না পাওয়া স্কুল খোলা রেখেছেন তারা। তবে শিক্ষার্থী উপস্থিতি তুলনামূলক কম। তীব্র গরম এবং হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও পাঠদান চালু রাখা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের। এদিকে নোয়াখালীতেও সকালের দিকে একটি মাধ্যমিক বিদ্যালয় খোলা ছিল, পরে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়। তাপপ্রবাহের কারণে গত সোমবার হাইকোর্ট সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল মাদ্রাসা 2 মে পর্যন্ত বন্ধের নির্দেশ দেন। গরমে আমার অবস্থা একবার খারাপ হয়ে গেছে। অনেক বেশি গরম পড়ছে, গরমে থাকতে পারছি না। স্কুলটা বন্ধ হলে ভালো। আমাদের ছাত্রদের খুবই কষ্ট হচ্ছে এই ক্লাস করতে। ক্লাসে ফ্যানগুলো খুব আসতে চলে, কারণ আমাদের খুব সমস্যা হচ্ছে। আমাকে যেহেতু কোনো প্রজ্ঞাপনের কোনো স্বাক্ষর নেই, প্রজ্ঞাপন হয় না এবং স্বাক্ষর নেই, এই জন্য আমরা এটা দায়িত্ব দিতে পারবো না। এই জন্য এটা স্কুল খোলা রাখা হয়েছে। আমরা ওই ধরনের কোনো লিখিত নির্দেশনা আমাদের মানুষের থেকে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা কোনো লিখিত নির্দেশনা পাইনি বিদায় আমরা আজকে।
এদিকে শনিবার থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল, কলেজ এবং রোববার থেকে প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনই জানানো হয়েছে। তাপপ্রবাহের কারণে হাইকোর্টের স্বপ্রণোদিত আদেশের ফলে আজ পর্যন্ত বন্ধ রয়েছে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। তবে বিশ্ববিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো অনলাইনে ক্লাস চালু রেখেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তাপপ্রবাহ আরও তীব্র হলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হতে পারে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, তাপপ্রবাহ কমবে, হতে পারে বৃষ্টি। স্কুল খোলা হলো আমাদের আগামী রবিবার থেকে, এবং রবিবার থেকে আমাদের ঈদ পূর্বের যে সিদ্ধান্ত আছে যে আমাদের মর্নিং করে দিয়েছি আমরা, সকাল 8টা থেকে 2 শিফট স্কুল সহ 11:30 একাডেমিক কার্যক্রম সম্পন্ন হবে। এই যে সিদ্ধান্তটি এটি অব্যাহত আছে, এটি পরবর্তী রবিবার থেকে এটা আমাদের ওই পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী এই কার্যক্রম চলমান থাকবে। তারপরে আমরা এই শনিবারে আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে আলোচনা করে, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আলোচনা করে যদি কোনো ভিন্নরূপ কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় সেটা আমরা শনিবারে বসে এবং শিক্ষা মন্ত্রণালয় তখন আমরা নেব। গ্রীষ্মের খরতাপেও রাতে কম্বল নিয়ে ঘুমাতে হয় তেঁতুলিয়ায়। দিনভর সূর্যের প্রখর তাপ, অথচ রাত গভীর হওয়ার সাথে সাথে ফ্যান বন্ধ। প্রচণ্ড গরম আর অস্বাভাবিক শীতল পরিবেশ দেশের সর্ব উত্তরের এই জেলায়। এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 18 ডিগ্রি এবং সর্বোচ্চ 38 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা প্রখর রোদ আর তপ্ত বাতাসে সড়কে চলাচল দেয়। দেশ জুড়ে যখন হিট অ্যালার্ট, তখন সর্বোত্তরের জনপদ তেঁতুলিয়ায় ভিন্ন চিত্র। মৃদু তাপপ্রবাহের জেলা পঞ্চগড়ে সূর্যাস্তের সাথে সাথে নামতে থাকে দীর্ঘ শীতল রাত। রুদ্র বৈশাখেও রীতিমতো ফ্যান বন্ধ করে ঘুমানো যায় এখানে। যত আর কি রাত গভীর হয় তত ঠান্ডা বাড়ে যায়। এখনো ল্যাপটপ ঢাকা নেওয়া লাগে, কম্বল নিয়ে থাকা লাগে। এটা চলতে থাকে আপনার হচ্ছে সকাল 6টা পর্যন্ত। মানে অন্য জেলার তুলনায় আর কি ভালো ঠান্ডা আছে আমাদের এদিকে। শেষ রাতে একটা করে খেতা লাগে, এরকম ঠান্ডা। অন্যান্য অঞ্চলের তুলনায় এখানকার শ্রমজীবী মানুষ অধিক স্বস্তিতে। পরিবেশবিদরা বলছেন, হিমালয় নিকটবর্তী এ জেলায় জলাধার ও সবুজের আচ্ছাদন বেশি। সবুজায়ন থাকাতে আমরা তাপপ্রবাহের এই দিনেও কিছুটা স্বস্তিদায়ক অবস্থায় আছি। যেমন রাত্রিতে এখানে ঠান্ডা নামে অন্যান্য সময়ের মতো। এখনও শেষ রাত্রিতে তো আমাদের কম্বল কাঁথা গায়ে নিতে হয়, না হলে খুব ঠান্ডা লাগে। আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রার পারদ ওঠানামা করে 18 থেকে 38-এর ঘরে। ভৌগোলিক ও পরিবেশগত কারণে দ্রুত ঠান্ডা হয় এই অঞ্চল। হিমালয় পর্বতমালা এবং অন্যান্য পাহাড় কাছাকাছি হওয়ার কারণে এখানে রাত্রেবেলা যে হিম বাতাস প্রবাহিত হয়, যার দরুন হালকা ঠান্ডা অনুভূত হয়, এবং দিনের বেলা সূর্যের তাপের কারণে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকে। খালবিল ছাড়াও পঞ্চগড়ে 46টি নদী আছে। জেলায় বনভূমি আচ্ছাদিত সবুজ জমির পরিমাণ 231.86%। জারিন অর্নি, যমুনা নিউজ। বিতর্কিত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় 3টি মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রতারণা, মারধর, মানব পাচারের অভিযোগে এসব মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। গতরাতে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের বিতর্কিত চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান জানান, বেআইনিভাবে বেওয়ারিশ লাশ দাফন, মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি, আর্থিক প্রতারণা, মানব পাচার এবং মাদক চোরাচালানের মতো তার বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। জানা গেছে, 7 দিনের রিমান্ড চেয়ে মিল্টন সমাদ্দারকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। 3টা নাগাদ হতে পারে রিমান্ড আবেদনের শুনানি। অলরেডি 3টি মামলা রুজু হয়েছে এবং একটি মামলা অলরেডি তাকে আমরা কোর্টে পাঠিয়েছি। আমরা 7 দিনের রিমান্ড চেয়েছি। আমরা স্ত্রীকেও আমরা ডাকবো, তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো। শ্রমিক কর্মচারীদের ফান্ডের লভ্যাংশের অর্থ আত্মসাতের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 2 জুন নির্ধারণ করেছেন আদালত। বেলা 11:30টায় ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় 2 জুন পর্যন্ত দুর্নীতি মামলায় ডক্টর ইউনূস সহ 14 আসামি জামিনে থাকবেন বলেও আদেশ দেন আদালত। গত 3 মার্চ একই আদালতে ডক্টর ইউনূস আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। গত 1 ফেব্রুয়ারি এই মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান।
আজকে যে অভিযোগ এনেছে সেগুলো একই নিয়মের একই কাহিনীর অন্তর্ভুক্ত। কাজে আপনাদের বিবেচনার উপর আমি ছেড়ে দিলাম। কোর্ট পূর্ব সত্যে জামিন মঞ্জুর করেছে সকলের, এবং আগামী 2 জুনের 2 তারিখে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। তিনি সিনিয়র কোর্ট থেকে জামিন নিয়েছেন, বিচারিক আদালতে যে তারিদি বলছেন যে সিনিয়র কোর্ট বেল দিয়েছে, আপনি আমাদেরকে বেলে রাখেন। মাননীয় আদালত সিনিয়র কোর্টের আদেশকে মান্য করে তাকে জামিনে রেখেছেন। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত 8 বাংলাদেশের মরদেহ দেশে পৌঁছেছে। মরদেহগুলো সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে দুপুর 12:30টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। বিমানবন্দরে তৈরি হয়েছে হৃদয় বিদারক এক পরিবেশ। গত মঙ্গলবার লিবিয়ায় নিযুক্ত ও তিউনিসিয়ার অনাবাসিক দায়িত্বে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশারের উপস্থিতিতে মিশনের কর্মকর্তারা মরদেহগুলো তিউনিস আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে হস্তান্তর করেন। নিহত 8 জনের মধ্যে সজল, নয়ন বিশ্বাস, মামুন শেখ, কাজী সজীব ও কায়সার খলিফা মাদারীপুর এবং রিফাত, রাসেল ও ইমরুল কায়েস আপনের বাড়ি গোপালগঞ্জে। ভূমধ্যসাগরে গত 15 ফেব্রুয়ারি নৌকায় আগুনে অন্তত 9 জন নিহত হন। নিহত অন্যজন পাকিস্তানের নাগরিক। আমার বাইকটা চেয়েছি আর সেই বুঝলাম না, দেখলে মনে হয় এই মৃত্যু মাইনে নেওয়া যায় না। তো এই দালালদের চাই যে শাস্তি চাই সবাই। 25 জন মানুষের কথা শুনে 52 জন মানুষ উঠেছে। ওদের দেশের নিচে দরকার নিঃশ্বাস হতে পারে না, নিঃশ্বাস হতে পারে না, মারা গেছে। ভ্রমণের ভিসায় তারা গিয়ে থাকতে বলে আমাদের ধারণা। নিবন্ধিত কর্মী যদি হয়ে থাকে সেক্ষেত্রে 3 লাখ টাকা দেওয়ার প্রসেসটা আমরা শুরু করতে চেষ্টা করি এখান থেকে। কিন্তু আমি যতদূর জানি, যেহেতু তারা বিমিটি নিয়ে যায় নাই, সেটা পাওয়ার সম্ভাবনা খুব কম। জনগণকে উপজেলা নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। একই সাথে যেখানে নির্বাচন হবে সেখানে ভোটারদের নির্বাচন বর্জনে উদ্বুদ্ধ করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি। রাজধানীর বাড্ডায় সাধারণ মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, সরকারের চুরি, মহাদুর্নীতি ও লুটপাটের কারণে দেশের করুণ অবস্থা। সরকার পতনের ভয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে আশ্রয় খোঁজার চেষ্টা করছে বলেও দাবি করেন রিজভী। বিএনপির এই নেতা জানান, দল 7 জানুয়ারির জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করেছে। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ ভোটে অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাসিনার অধীনে তাদের যে আজ্ঞাবাহী নির্বাচন কমিশনার, তাদের অধীনে কোনো নির্বাচনে যাবে না। আপনারা প্রত্যেকেই এই নির্বাচনে জনগণকে আহ্বান করবেন, এটি ডামি নির্বাচন, এই নির্বাচন প্রত্যাখ্যান করবে, এই নির্বাচন বর্জন করবে। এটা ডাকাতদের নির্বাচন। সরিষাবাড়িতে আওয়ামী লীগের ক্যান্ডিডেট ঘোষণা দিয়েছে, এখানে অন্য কেউ দাঁড়াতে পারবে না। গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হচ্ছে বলে জানিয়েছে টিআইবি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক আলোচনায় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানিয়েছেন, পরিবেশ নিয়ে কাজ করা সাংবাদিকরা নির্যাতনের শিকার। 2022-23 মেয়াদে 12 জন পরিবেশ কর্মী নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ভূমিদস্যুদের জবাবদিহিতার আওতায় আনার কোনো কার্যক্রম নেই। এতে সাংবাদিক সহ পরিবেশ কর্মীদের উপর নির্যাতন বাড়ছে। গণমাধ্যম কর্মীদের বাক স্বাধীনতা যাতে খর্ব না হয় সেজন্য সুশাসনের উপর অঙ্গীকারনামা রক্ষার আহ্বান জানায় টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, প্রাতিষ্ঠানিকভাবে আন্দোলনের কার্যক্রম সংকুচিত হয়ে আসছে। রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করে প্রতিবাদ করায় গণমাধ্যম ও পরিবেশ কর্মীদের হেনস্থা হতে হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রতিবাদ করবে এবং সুরক্ষার জন্য আন্দোলন, ইনফরমেশন থ্রু জার্নালিজম, স্পেশালি আগ্রাসী কার্যক্রমের প্রতিবেদন প্রকাশের কারণে অন্তত 23টি বিভিন্ন ধরনের নির্যাতন, হুমকি, হামলা মামলা সহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কর্তৃক বনাঞ্চল দখল করে ট্রেনিং সেন্টার তৈরি করা, এই ধরনের কাজগুলো কিন্তু মাঠ পর্যায়ে বেশি হয়। যে কারণে মাঠ পর্যায়ের সংবাদকর্মী, মাঠ পর্যায়ের পরিবেশ সুরক্ষা কর্মীদের উপরে আগ্রাসন এবং ঝুঁকিটা বেশি হয়। ভর্তুকি কমাতে বিদ্যুৎ ও জ্বালানির দাম না বাড়িয়ে অপচয়, দুর্নীতি ও অস্বচ্ছতা কমানোর দাবি জানিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছিল এক সংবাদ সম্মেলন। এ সময় জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে 13 দফা দাবি উত্থাপন করা হয়। মূল প্রবন্ধে পড়েন অধ্যাপক এম শামসুল আলম। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে লুণ্ঠনমূলক ব্যয় এবং মুনাফা প্রতিরোধ করতে হবে। ন্যূনতম ব্যয়ে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের নীতিমালা করা হলে এ খাতে ঘাটতি থাকা 40,000 কোটি টাকা মূল্য বৃদ্ধি ছাড়াই সমন্বয় করা সম্ভব।
সরকারি মালিকানাধীন কোনো কোম্পানির শেয়ার ব্যক্তি খাতে হস্তান্তর করা যাবে না, এমন মন্তব্য তার। দ্বিতীয় তেল শোধনাগার এস আলম গ্রুপের সঙ্গে নয়, সরকারের একক মালিকানায় থাকতে হবে, ওঠে এমন দাবিও। IMF এর শর্ত পূরণে নেওয়া সরকারের উদ্যোগের কড়া সমালোচনা করেন বক্তারা। IMF চাইবে আর আমরা দিয়ে দিব, তা তো হতে পারে না। আমাদের নিজেদের আমরা ইনডেমনিটি দিয়ে দিব, আমাদের দুর্নীতিকে মোকাবেলা করব না, আর বিদেশের চাপের কাছে ক্রমাগত নতি স্বীকার করে দেশটাকে বিসর্জন দিব, সেটা তো হতে পারে না। যেটার যা মূল্য সেই মূল্য দিতে হবে, আমি দেব, কিন্তু তার মধ্যে যদি ভূত থাকে, তার মধ্যে যদি চুরি থাকে, তার মধ্যে যদি অপচয় থাকে, তার মধ্যে যদি মিসম্যানেজমেন্ট থাকে, তো সেইটার দায় আমি কেন নেব? সিদেল চুরির মামলায় 61 ভরি স্বর্ণ, প্রায় 8 লাখ টাকা উদ্ধার সহ কিশোরগঞ্জ ও কক্সবাজার থেকে 36 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, একটি অভিযানে চোর চক্রের 35 সদস্য এবং 20 ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। আরেকটি অভিযানে 41 ভরি স্বর্ণ এবং একজনকে আটক করে ডিবি পুলিশ। চোরাই মোবাইল বান্ধবীকে উপহার দিয়ে কক্সবাজার চলে যায় চোর। গোপন তথ্যের ভিত্তিতে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি কর্মকর্তা হারুনুর রশিদ জানান, চুরিকৃত স্বর্ণালঙ্কার মাটিতে পুঁতেও রাখা হয়েছিল। 20 ভরি স্বর্ণ, এই স্বর্ণটা বিক্রি করে দিয়েছিল, সেই স্বর্ণটা তাঁতিবাজারে গলায় ফেলছিল। সেই গলিত স্বর্ণটা আমরা 20 ভরি এবং টাকা সহ আমরা উদ্ধার করে নিয়ে আসছি। আরেকটা ঘটনা হলো ডিবির রমনা, সেখান থেকেও আমরা প্রায় 41 ভরি স্বর্ণ, 7 লক্ষ টাকা চোরাই কাজে ব্যবহৃত পেশাদারকে গ্রেপ্তার করেছি। সব মিলিয়ে এখন আমাদের উদ্ধার হচ্ছে 61 ভরি এবং 7,90,000 টাকা, আর সিরিয়াল চোর হলো 36 জন, এবং তারা অনেকে আমাদের কাছে রিমান্ডে আছে। হবিগঞ্জে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের 4 সদস্য সহ মোট 5 জন নিহত হয়েছেন। বুধবার রাতে মাধবপুর হরিয়তলায় ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মোহাম্মদ জামাল, তার স্ত্রী কামরুন নাহার ও ছেলে অনন্ত, তার ভাই এনামুল এবং ড্রাইভার হারুন ব্যাপারী। পুলিশ জানায়, সিলেটে মাজার জিয়ারত শেষে প্রাইভেট কারে করে ঢাকায় ফিরছিল পরিবারটি। হরিতলার বাদশা গেট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান 5 জন। পরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও পালিয়েছে চালক। আমরা ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার এবং দুর্ঘটনা সংঘটনকারী ট্রাক দুইটি আমরা জব্দ করে থানা হেফাজতে রাখি। ট্রাকের অজ্ঞাতনামা চালক পলাতক থাকায় তার নাম ঠিকানা সংগ্রহ এবং গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন আপিল বিভাগে নবনিযুক্ত 3 বিচারপতি। বেলা 11:15টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে ফতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন বিচারপতিরা। এ সময় বঙ্গবন্ধু সমাধিসৌধের পরিদর্শন বই মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এর আগে বিচারপতিরা বঙ্গবন্ধু সমাধিসৌধের অভ্যন্তরে প্রবেশ করেন। প্রত্যেকেই ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা চালালো একদল দুর্বৃত্ত। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় একদল মুখোশধারী। ভাঙচুর চালায় শিক্ষার্থীদের তাঁবুতেও। বেশ কিছুক্ষণ পর গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে হটাতে অব্যাহত রয়েছে নিরাপত্তা বাহিনীর অভিযান। বিক্ষোভকারীদের উচ্ছেদে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়েও তৎপর পুলিশ। প্রশাসন ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিলেও তা অমান্য করে ইসরায়েল বিরোধী অবস্থান কর্মসূচি চলছিল ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায়। পুলিশ নয়, শান্তিপূর্ণ আন্দোলনে হঠাৎ দুর্বৃত্তদের হানা। মাস্ক বা মুখোশের আড়ালে ঢাকা ছিল হামলাকারীদের মুখ। ব্যাট রড নিয়ে হামলে পড়ে দুর্বৃত্তরা। ভাঙচুর চলে তাঁবুতে, ছিঁড়ে ফেলে ফিলিস্তিনের পতাকা। এলোপাতাড়ি মারধরের শিকার হয় বিক্ষোভকারীরা। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হয় বহু ছাত্রছাত্রী। আমার এক বন্ধু মাথার পেছনে বড় ধরনের আঘাত পেয়েছে। আমাদের উপর নৃশংস হামলা চালিয়েছে, অথচ সাথে আমরা কিছুই করিনি। তাঁবুর সামনে নিজেদের দাবি আদায়ে দাঁড়িয়েছিলাম। তারা এসে আমাদের ব্যাট লাঠি দিয়ে পেটাতে শুরু করে, সামনে যা পায় ছুঁড়ে মারে।
উত্তপ্ত পরিস্থিতিতে ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ, তবে তারাও আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দিতে শুরু করে তৎপরতা। এ সময় ভেতরে অবস্থানরত বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বাইরে মিছিল নিয়ে জড়ো হয় শত শত শিক্ষার্থী। যখন মেটাল ব্যাট নিয়ে বিক্ষোভকারীদের পেটানো হলো, নিরাপত্তা বাহিনী কোনো পদক্ষেপ নেয়নি। আর আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছি, আমাদের সরিয়ে দিতে তৎপর তারা। মঙ্গলবার পুলিশের অভিযানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে হটানো হয় শিক্ষার্থীদের। ধরপাকড়ের শিকার ৩ শতাধিক। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পর আন্দোলনকারীদের হটাতে অভিযান চলছে টেক্সাস, অ্যারিজোনা, উইসকনসিন সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। ধরপাকড়ের শিকার বহু ছাত্রছাত্রী। পুলিশ শিক্ষার্থী মুখোমুখি অবস্থানের জেরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় উইসকনসিন ইউনিভার্সিটিতে। কোনো কিছুতেই অবশ্য আন্দোলন থেকে পিছু হটতে রাজি নয় যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা। এখনও নতুন নতুন বিশ্ববিদ্যালয়ে ছড়াচ্ছে প্রতিবাদের ঢেউ। গাজায় আগ্রাসন বন্ধ আর মার্কিন গবেষণা প্রকল্পে ইসরায়েলের বিনিয়োগ বাতিলে গেল 2 সপ্তাহ ধরেই নজিরবিহীন বিক্ষোভ চলছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। পুলিশি অভিযান, ধরপাকড়ের মধ্যে নামাজ আদায় করছেন আন্দোলনরত মুসলিম শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিশ্ববিদ্যালয়ে জামাতের দৃশ্য ধরার পরে রয়টার্সের ক্যামেরায় দেখা যায় চারদিক থেকে ঘিরে রেখেছে পুলিশ। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসের খোলা মাঠে অনুষ্ঠিত হয় জামাত। অন্য ধর্মমতের বিক্ষোভকারীরা উপস্থিত ছিল আশপাশে। যুক্তরাষ্ট্রে চলমান ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁবু খাটিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। নামাজের সময় হলে ক্যাম্পাসের চত্বরে জামাত আয়োজন করে মুসলিম শিক্ষার্থীরা। এমন বেশ কিছু ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। একদিকে জিম্মি মুক্তি, অন্যদিকে রাফায় অভিযান বন্ধ করা নিয়ে চাপ বাড়ছে বেনিয়ামিন নেতানিয়াহুর উপর। ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপর চাপ বাড়াতে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান বন্দীদের স্বজনদের, যাতে গাজায় হামলা বন্ধের বিনিময়ে হামাসের হাতে বন্দীদের মুক্তি নিশ্চিত হয়। এদিকে ইসরায়েলের সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, কোনোভাবেই রাফা অভিযান মেনে নেওয়া হবে না। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবিতে বিক্ষোভ চলছে তেল আবিবে। হামাসের অভিযানে 7 মাস পার হলেও এখনও বন্দীদের উদ্ধার করতে না পারায় নেতানিয়াহু প্রশাসনের উপর ক্ষুব্ধ স্বজনেরা। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ব্যর্থ আখ্যা দেন বিক্ষোভকারীরা। স্বজনদের উদ্ধারে বাইডেন প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। ইসরায়েল সরকার এবং হামাস কোনো সিদ্ধান্তে আসতে পারছে না, তাই প্রেসিডেন্ট বাইডেনের উচিত নেতানিয়াহু প্রশাসনের উপর চাপ বাড়ানো। আমরা বাইডেনকে ধন্যবাদ দিতে চাই, কারণ কার্যকর উদ্যোগ যা নেয়ার তিনি নিয়েছেন। বাইডেনের উচিত ইসরায়েলি সরকারকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা। এতদিন হয়ে গেল অথচ সরকার জিম্মিদের উদ্ধার করতে পারছে না। এ অবস্থায় ইসরায়েল সফরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, যে কোনো মূল্যে যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে রাজি করাতে চলছে তোড়জোড়। চাপ দেওয়া হচ্ছে রাফায় অভিযান না চালানোর বিষয়েও। যুদ্ধবিরতির বিষয়টি স্পষ্ট করেছি আমরা। একদিকে হামলা বন্ধ হবে, অন্যদিকে জিম্মিরা মুক্তি পাবে। আর রাফার বিষয়েও আমাদের অবস্থানের কোনো পরিবর্তন নেই। শহরটিতে স্থল অভিযানের বিষয়টিকে আমরা কখনোই সমর্থন দেব না। এদিকে গেল কয়েকদিন ধরেই আলোচিত হচ্ছে গাজায় মানবাধিকার লঙ্ঘন ইস্যুটি, যাতে দেশে এবং আন্তর্জাতিক দুদিকেই চাপে তেল আবিব। সম্প্রতি ইসরায়েলি সামরিক বাহিনীর 5টি ইউনিটের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দফতর। নেতানিয়াহু সহ ইসরায়েলি শীর্ষ কর্মকর্তাদের আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টিও আলোচিত হচ্ছে কয়েকদিন ধরে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, আর এই ছিল আমাদের দুপুরের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।